নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, কলমে দেবিকা মিত্র। গণেশবাবু আর শিখাদেবীর একমাত্র ছেলে চন্দ্রনাথ ওরফে চন্দ্র বাবা মাকে একদম দেখে না। চন্দ্রর বিয়ে হয়ে গেছে এবং একটা 8 বছরের ছেলেও আছে। একই বাড়িতে থাকে, কিন্তু চন্দ্র বাবা মায়ের সাথে সম্পর্ক রাখে না। চন্দ্র স্ত্রী মধুচ্ছন্দা দিনরাত ওনাদের সাথে ঝগড়া করে, আর চন্দ্র তাতে সায় দেয়। চন্দ্র আর মধুচ্ছন্দা ওরফে মধুর 8 বছরের ছেলে কৌশিক ওরফে বাপি কিন্তু ঠাকুমা আর দাদুকে কিন্তু খুবই ভালোবাসে। ওকে কিছুতেই ওনাদের কাছে আসতে দেয় না। তবে মা বাবাকে লুকিয়ে বাপি চলে আসে ওনাদের কাছে। সেটা মধু জানতে পারলে ছেলেকে তো বকাবকি করেই, তার সাথে ওনাদের গালিগালাজ করতেও ছাড়ে না। একদিন স্বামী স্ত্রী দুজনে মিলে 80 বছরের বৃদ্ধ গণেশবাবু আর 75-এর বৃদ্ধা শিখাদেবীর ঘরে ঢুকে ওনাদের এই বাড়িটা ওদের নামে করে দেওয়ার জন্য বলে। শিখাদেবী বলে, হ্যাঁ বাবা, এটা তো তোদেরই বাড়ি, আমাদের অবর্তমানে এটা কেন, আমাদের সবই তো তোদের থাকবে, এখন লিখে দেওয়ার কি আছে? মধু বলে, সে তোমরা কবে মরবে তার কি কোনো ঠিক আছে? যা সব গায়ে গতরে হচ্ছ, আমরা না আগে মরি। শিখাদেবী বলেন, ছি ছি মধু, এসব কি বলছো? বালাই ষাট, আমাদের যেন সেদিনটা দেখতে না হয়। তবে তোমাদের কথা আমরা মানতে পারছি না। যেমন আছো তেমন থাকো, বাড়ি তোমাদের নামে লিখে দেওয়ার প্রশ্নই ওঠে না। ওনার কথা শুনে ছেলে বউ দুজনেই তেলে বেগুনে জ্বলে ওঠে। মুখে যা আসে তাই বলে গালিগালাজ করে কেবল গায়ে হাত তুলতে বাকি রাখে, তবে শাসিয়ে যায় দেখে নেব বলে। এদিক থেকেই ওনাদের ওপর অত্যাচারটা আরও বাড়তে থাকে। আগে তবু নাতিটার মুখটা দেখতে পেতেন, এরপর থেকে ওর মুখ দেখা তো দূরের কথা, ওর ডাকও শুনতে পেতেন না ওনারা। শিখাদেবীর ছেলের জন্য মনটা কেঁদে ওঠে। আগে জানলা দিয়ে বলে যেত, মা আসছি, এখন সেটা তো বলেই না, এমনকি ওর মুখটাও দেখতে পাওয়া যায় না। শিখাদেবীর মনে পড়ে যায় ছেলের ছোটবেলার কথা। ছোটবেলায় যদি শিখাদেবী বলতেন, বাবু দুষ্টুমি করলে আমি কিন্তু আকাশের তারা হয়ে যাব, তখন সঙ্গে সঙ্গে দুষ্টুমি থামিয়ে মাকে জড়িয়ে ধরে বলতো, তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে, আমি তোমাকে কোথাও যেতে দেব না বলে কেঁদে কেঁদে চোখের জল ভাসাতো। আর আজ দেখো, নিজেই মাকে মরতে বলে, নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। গণেশবাবু বলেন, কেঁদে কি করবে? ছেলে আমাদের পর হয়ে গেছে, আমাদের খেতে দিতে হয় না, পড়তে দিতে হয় না, তাতেও ওর মনে শান্তি নেই, এখন আমাদের রাস্তায় বসাতে চাইছে। শিখাদেবী বলেন, বাবু ছোটবেলায় কেমন আমাদের ভালোবাসতো বলো, ছোটবেলার কথা কেন? এই তো সেদিন বিয়ের আগের কথা তোমার মনে আছে? সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তুমি তখনও অফিস থেকে ফিরে আসোনি। আমি জানি তোমার কাছে ছাতা আছে, আর তুমি তো অফিসের গাড়িতেই একদম বাড়ির দরজার সামনে নামবে, এক ফোঁটা জল গায়ে লাগাবে না। বাবু তো চিন্তা করে ছটফট করছে, বারে বারে জানলা দিয়ে দেখছে আর ঠাকুর ঘরে ছুটি যাচ্ছে। ওরা এমন করা দেখে মালতীর মা তো হেসে অস্থির। এসব কথা বলতে বলতে শিখাদেবীও হেসে ফেলে। হঠাৎ করেই ওনাদের দরজার সামনে ওনাদের নাতি বাপি এসে ঠামি দাদান বলে ডেকেই চলে যায়। ভালো করে ওর মুখটা ওনারা দেখতেও পান না, তবু মনটা শান্তি লাগে নাতির গলার স্বরটা শুনে। ওনাদের দেখাশোনা ও সব কাজকর্ম করে দেয় মালতীর মা। মালতীর মা অনেক দিন ধরেই কাজ করছে এ বাড়িতে। তখন চন্দ্র ছোট ছিল। মালতীর আরও একটা ভাই আছে, নাম তার সোনা। সে আর চন্দ্র প্রায় সমবয়সী। আগে এ বাড়িতে ওর মায়ের সাথে খুব আসতো, এখনও আসে জেঠু জেঠিমার, মানে শিখাদেবী আর গণেশবাবুর বাজার করে দিতে আর বাইরের কাজ করে দিতে। মালতীর মায়ের বয়স হয়েছে, তবু ওনাদের কাজ ছেড়ে দেয়নি। আসলে ওরা যে বেঈমান নয়, মালতীর বিয়ে থেকে সোনার পড়াশোনার সব খরচা যে শিখাদেবীই করেছে, সেটা ওরা ভোলেনি। তাই মা আর ছেলে দুজনেই ওনাদের যেমন সব কাজ করে দেয়, তেমন সব দুঃখের সাথীও হয়। ওরাও এ বাড়ির সব খবর জানে। সোনার এ বাড়িতে আসা আর ওনাদের কাজ করে দেওয়াটা মধু ভালো চোখে দেখে না। ওর ধারণা শাশুড়ি শ্বশুর বুঝিয়ে ওনাদের সব কিছু সাথে বাড়িটাও ওদের লিখে দেবে, তাই ওরা বাড়িটা নিজেদের নামে লিখিয়ে নিতে চাইছে। বউয়ের কথা শুনে চন্দ্র একদিন সোনাকে বাড়িতে ঢুকতে বাধা দেয়। সেদিন শিখাদেবীর শরীর খুব খারাপ ছিল।
ওদের চেঁচামেচি শুনে বিছানা ছেড়ে উঠে বাইরে যেতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। সোনা সেটা দেখে চন্দ্রকে ঠেলে সরিয়ে দিয়ে শিখাদেবীর কাছে ছুটে চলে আসেন। ওনার চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন, কিন্তু উনি তখন যে সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন। শিখাদেবীর মুখাগ্নি এমনকি শ্রাদ্ধ শান্তির কাজ গণেশবাবু সোনাকে দিয়ে করাতে চেয়েছিলেন, কিন্তু সোনা তাতে রাজি হয়নি। তাই গণেশবাবুর অনিচ্ছা সত্ত্বেও চন্দ্রই মুখাগ্নি করে আর শ্রাদ্ধ শান্তির কাজও করে। এরপর বেশ কয়েক মাস কেটে গেছে। গণেশবাবু বড্ড একা হয়ে গেছেন। মালতীর মা সকাল বিকাল এসে ঘরের কাজ আর রান্না করে দিয়ে যায়, তবে সোনা দরকার ছাড়া খুব একটা আসে না। গণেশবাবু এখন ছেলের মুখ দেখতে চান না, ওদের সাথে একদম সম্পর্ক নেই। প্রায় 1 বছর বাদে একদিন হঠাৎ করে চন্দ্র আর মধু আবার গণেশবাবুর ওপর চড়াও হয় এবং জোর করে বাড়ির দলিলটা দিয়ে দেওয়ার জন্য। উনি ওদের সাথে তর্ক বিতর্ক না করে ঘরে বসিয়ে রেখে পাশের ঘরে চলে যান আলমারির চাবি আনার অছিলেন। উনি পাশের ঘর থেকেই থানায় ফোন করেন। বাড়ির কাছেই থানা হওয়ার জন্য কয়েক মিনিটের মধ্যেই পুলিশ এসে হাজির। উনি পুলিশকে সব জানান এবং বলেন ওদের জন্যই শিখাদেবী মারা গেছেন ইত্যাদি ইত্যাদি। পরে গণেশবাবুর লিখিত অভিযোগের ভিত্তিতে চন্দ্র আর মধুকে অজামিনযোগ্য ধারায় পুলিশ ধরে নিয়ে যায় মাতৃহত্যার এবং বৃদ্ধ বাবার ওপর অত্যাচারের অপরাধে। এতদিন ধরে মধু ওর মা ঝর্ণা দেবীর পরামর্শে শ্বশুর শাশুড়ির সাথে এমন ব্যবহার করত। গণেশবাবুর ওপর চড়াও হওয়ার সময় উনি বর্তমান ছিলেন, কিন্তু যখন পুলিশ ওদের ধরে নিয়ে যান তখন উনি বাপিকে নিয়ে পালিয়ে যান। গণেশবাবু নিজের হাতেই ছেলে বউকে শাস্তি দিতে পেরে খুব খুশি। বলেন দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। পরে এই বাড়িটা গণেশবাবু একটা সংস্থাকে দান করে দেন, যারা এই বাড়িটাকে একটা বৃদ্ধাশ্রম বানায়। অবশ্যই উনি যতদিন বাঁচবেন ততদিন ওনাকে এই আশ্রমে থাকতে দিতে হবে এই শর্তে। আর সারা জীবনের সঞ্চিত অর্থ উনি ওনার একমাত্র নাতির নামে লিখে দেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।